কাহিনীর শুরুতেই বিলাল মল্লিককে দেখানো হয়। বেনারসের রোটায় একটি গাড়ি থেকে নেমে একটা ফলের দোকানে যায় এই বিলাল মল্লিক। তখনই সেখানে এক ভিক্ষুক ভিক্ষে চাইতে আসলে বিলাল তাকে 200 টাকার একটা করকরে নোট ধরিয়ে দেয়। এরপরই বিলালের কাছে একটা ফোন আসতেই বিলাল তার হাতে থাকা রিমোটটা প্রেস করে দেয় এবং মুহূর্তের মধ্যেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ঘটনার তদন্তে নামে দুধে অফিসার এসপি আব্দুল। অফিসার জানতে পারে ওই ব্যক্তিকে একজন ভিক্ষুক দেখেছে এবং তড়িঘড়ি তার কাছে গিয়ে জানতে পারে যে তাকে একটা 200 টাকার নকল নোট ধরিয়ে দিয়েছিল ওই ব্যক্তি। এরপরেই ওই ভিক্ষুকের সাহায্যেই বিলালের একটা ছবি আঁকিয়ে নেওয়া হয়। এদিকে বেনারসে বিলালের থাকার ব্যবস্থা করে সুখদেব নামের এক ব্যবসায়ী। বিলাল সুখদেবের কাছে একটা ভালো ডক্টরের খোঁজ চায়, কারণ তার হাতে চোট লেগেছে। সুখদেব তাকে ডক্টর ত্রিবেদীর কাছে যাওয়ার পরামর্শ দেয়। এদিকে একেনবাবু শ্রী খুকু হঠাৎ করেই আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে, যার ফলে খাদ্যরসী একেনবাবু বন্ধুদের সাথে বাইরেই জমিয়ে বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে ব্যস্ত। ঠিক তখনই ছোটবেলার বন্ধু সুবিমল প্রমথকে ফোন করে বেনারসের হোলি দেখার আমন্ত্রণ জানায়। সকলে বেনারসে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কাহিনীর আরো গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলের নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের নতুন নতুন সিরিজ দেখতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। এদিকে এসপি আব্দুলের হাতে চলে আসে বিলালের স্কেচ, যার ফলে বিলালের ওপর কেস স্টাডি করে আব্দুল জানতে পারে বিলাল লখনৌ ইউনিভার্সিটির কেমিস্ট্রি টিচার ছিল এবং সে আইএসআই থেকে ট্রেনিংও নিয়েছিল। বিলাল 9-10 রকমের ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে এবং ছদ্মবেশ নেওয়াতেও খুবই পটু। তাই বিলালকে ধরা খুব একটা সহজ কাজ নয়, সকলকেই চোখ কান খোলা রাখতে হবে। বিলাল ব্লাস্টিং এক্সপার্ট এবং এখানে এসেও সে একই কাজ করে ফেলেছে, সুতরাং তার ওপর নজর রাখা খুবই দরকার। এদিকে একেনবাবু বন্ধুদের নিয়ে পৌঁছে যায় বেনারসে। যেহেতু জলপথে খুবই সুবিধে হবে সুবিমলের বাড়িতে পৌঁছাতে, তাই তারা জলপথটাই ব্যবহার করে। সুবিমল তার কাকা বীরেশ্বর বাবুর সাথে এসেছে সমীরনের আর্ট গ্যালারিতে। সমীরন অফ টাইমে বীরেশ্বর বাবুর অ্যাকাউন্টেন্টের কাজ করে এবং ছবি এঁকে নিজের শখও পূরণ করে। বীরেশ্বর বাবু সমীরনের ছবি দেখে তার হাতে বেশ কিছু টাকা তুলে দেয় এবং বলে, এরপরে তোমার ছবির যখন অনেক দাম হবে তখন আমি তোমার থেকে একটা ছবি নেব। এদিকে সমীরনের হাতে অতগুলো টাকা তুলে দেওয়ায় সুবিমল একটু বিরক্ত হয়, যেটা বীরেশ্বর বাবু ভালোই বুঝতে পারে এবং বলে যে আমার মৃত্যুর পর সব তো তুই পাবি। সুবিমল একটু আনমনা হয়েই বলে ফেলে যে আমি নয়, দামিনী, যেটা শুনে বীরেশ্বরবাবু একটু চুপ করে যায়। এদিকে অফিসার আব্দুলের কাছে আরেকটি ছেলেকে নিয়ে আসা হয়, যে নকল নোট দিয়ে সিনেমার টিকিট কিনতে গিয়ে ধরা পড়েছে। ছেলেটি অফিসারকে জানিয়েছে যে ডক্টর ত্রিবেদীর অ্যাড্রেস খুঁজছিল এক ব্যক্তি, সেই অ্যাড্রেসটা বলে দেয়। তারপরে ওই ব্যক্তি তাকে 500 টাকার নোট দেয়। ওই ছেলেটিকে বিলালের স্কেচটা দেখাতেই সে বিলালকে আইডেন্টিফাই করে ফেলে। সুবিমলের কাছে প্রমথর ফোন যেতেই সুবিমল একেনবাবুদের আনতে যায়। অফিসার আব্দুল ডক্টর ত্রিবেদীর কাছে গিয়ে জানতে চায় বিলাল সম্বন্ধে। তিনি বলেন এক ব্যক্তি এসেছিল হাতে চোট নিয়ে, তার হাতের এক্সরেও করা হয়, তবে বিশেষ কিছু তার হাতে ইনজুরি ছিল না এবং সেই এক্সরেটা ওই ব্যক্তি নিতেও আসেনি তার কাছে। ডক্টর ত্রিবেদী অফিসারকে জানায় যে সুখদেব তার কাছে পাঠিয়েছিল বিলালকে। যেহেতু ব্যবসায়ী সুখদেবের অ্যান্টিক গ্যালারি নামে একটি দোকান ছিল, তাই সুখদেবের দোকানে পাঠানো হয় জুনিয়র অফিসার বিমলকে খদ্দের হিসাবে। বিমল সেখানে গিয়ে কথার ছলে একটা লকেটের মধ্যে ক্যামেরা ফিট করে চলে আসে, যার দ্বারা তারা দোকানটার ওপর নজর রাখতে পারে। সেই জুনিয়র অফিসার তার অফিস কলিগকে বলে সারাক্ষণ ওই ফুটেজটা লক্ষ্য রাখতে, যাতে ওখানে বিলাল আসে কিনা সেটা সে দেখতে পারে। সুবিমলের বাড়িতে আসে একেনবাবু এবং পরিচয় হয় বীরেশ্বর বাবু এবং তার স্ত্রী দামিনীর সাথে। সুবিমল জানায় তার কাকু বীরেশ্বরের বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস কেনার হবি রয়েছে, অনেক রানীর লকেটও তিনি কিনে ফেলেছেন। তবে কিছুক্ষণ কথা বলার পরেই বীরেশ্বরবাবু হঠাৎ করেই একেনবাবুকে চিনতে পারেন না, যার ফলে সকলেই খুবই অবাক হয়ে যায়। তখন সুবিমল জানায় তার কাকুর ক্যান্সার হয়েছে, যার ফলে কড়া কড়া ডোজের ওষুধ খেতে হয় এবং মাঝে মধ্যে তিনি স্মৃতি হারান।
দামিনী আর সুবিমল দুজনে মিলেই বীরেশ্বর বাবুকে ঘরে নিয়ে যান। এরপরেই সেখানে সমীরণ আসে, যে জানায় সে একেনবাবুর অনেক গল্পই পড়েছে এবং একেনবাবুকে রিকোয়েস্ট করে যে তার আঁকা ছবিগুলো যাতে একেনবাবু একদিন দেখতে আসেন। অন্যদিকে এসপি আব্দুলকে সেই জুনিয়র অফিসার এসে জানায় যে আইডিয়াল অ্যান্টিকের মালিককে সে সন্দেহ করছে। তখনই সেখানে স্নান করতে এসেছিল সুখদেব, যার কানে কথাটা গেলে সে গোপনে এসে বিলালকে সবটা জানায়। বিলাল বলে দোকানে গিয়ে তার কর্মচারীদের সে জিজ্ঞাসা করতে সে কি দোকান থেকে কিছু কিনেছে। সন্ধ্যের টিফিন সারা হলে কাজের মেয়ে রুবিনাকে দিয়ে খবর পাঠানো হয় যে রাতের ডিনার তৈরি হয়ে গেছে, তাই সকলে মিলে একসাথে খেতে বসে। বীরেশ্বরবাবু জানায় মাঝে মাঝে তার বিভিন্ন জিনিস মিসিং হচ্ছে ঘর থেকে, কিন্তু সেগুলো কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না, যেটা শুনে একেনবাবু খুবই অবাক হয়। একেনবাবু লক্ষ্য করে যে দামিনী আর সুবিমল সকলের আড়ালে কিছু কথা বলছে, যেটা দেখে তার একটু সন্দেহ হয়। এদিকে বিলালকে দেখানো হয় যে তার লোকেরা নকল নোটের ব্যবসা বেশ রমরমিয়েই করছে। রাতে সমীরণ একেনবাবুকে বেনারসের ফেমাস পান খাওয়ানোর জন্য আসে এবং এসে সে জানায় যে কিছুদিন যাবৎ বীরেশ্বরবাবুর বিভিন্ন পেন্টিং চুরি হচ্ছে, কিন্তু সেটা কে করছে তার জানা নেই। তবে তার দামিনীকে সন্দেহ হয়, কারণ দামিনী 1 বছর আগে এই বাড়িতেই নার্সের কাজ করত। তারপরে বীরেশ্বরবাবুর সাথে তার বিয়ে হয়। 4 বছর ধরে বীরেশ্বরবাবু ক্যান্সারে আক্রান্ত, তাই অনেক কথাই তিনি ভুলে যান এবং এর সুযোগ নিয়ে কেউ তার জিনিস নয়ছয় করছে কিনা সেটা তার জানা নেই। কথা বলেই সমীরণ সেখান থেকে বেরিয়ে যায়, যেটা শুনে একেনবাবু একটু অবাক হয়। রাতে বীরেশ্বরবাবুর একটা আওয়াজ শুনে একেনবাবু তার সাথে কথা বলতে যায়। রুবিনাও ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। বীরেশ্বরবাবু বলে কেউ একটা এখান থেকে লুকিয়ে চলে গেল এবং তার এখানে একটা ছবি ছিল, তবে সেটা আর নেই, যেটা দেখে খুবই অবাক হয় একেনবাবু। কিন্তু যেহেতু ছবিটা সে দেখেনি তাই কিছুই বুঝে উঠতে পারছিল না। বীরেশ্বরবাবু বলে স্মৃতি মাঝে মাঝেই এরকমভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, যেটা শুনে একেনবাবু একটু বিরক্ত হয়ে ঘরে চলে আসে। এদিকে দামিনীকে দেখানো হয় যে হঠাৎ করেই সুবিমল তার বন্ধুদের নিয়ে আসায় দামিনী খুবই রেগে রয়েছে তার ওপর। দামিনী সুবিমলকে বলে এমনিতেই সব কিছু ম্যানেজ করতে তার অনেকটা অসুবিধা হচ্ছে, তার মধ্যে তার বন্ধুদের নিয়ে আসায় সে খুবই রেগে রয়েছে। সুবিমল তাকে অনেকটা বোঝানোর চেষ্টা করে এবং বলে তোমাকে ছাড়া আমি যে কিভাবে থাকি। কথা শুনে সুবিমলকে চুপ করিয়ে দেয় দামিনী এবং তখনই সমীরণকে দেখানো হয় যে লুকিয়ে লুকিয়ে দামিনী আর সুবিমলের সব কথাই শুনছিল। দামিনী সুবিমলের কাছে জানতে চায় তার কাকা কি তাকে সন্দেহ করে। সুবিমল বলে তার তো সেরকম মনে হয় না। এরপরে দামিনী আর কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে যায়। পরের দিন সকালে বীরেশ্বরবাবু কোথাও একটা বেরোচ্ছিল, তখনই নিজের রোলেক্স ঘড়িটা পরতে ভুলে যায় এবং দেখানো হয় কাজের মেয়ে রুবিনা ওই রোলেক্স ঘড়িটা তুলে নিচ্ছে। পরের দিন একেনবাবু সমীরণের আর্ট গ্যালারিতে আসলে সবকিছু দেখে খুবই অবাক হয়, কারণ সব জায়গায় শুধু ঘাটেরই ছবি আঁকা ছিল এবং সেখানে প্রত্যেক দিন যেই নতুন ছবিটা সমীরণ আঁকতো সেটাকে আচকা চিন্তানে রেখে দিত। যেহেতু সব ছবিগুলোই শুধুমাত্র বেনারসের বিভিন্ন ঘাটের ছবি, যেগুলো দেখে একেনবাবুর খুব একটা ভালো লাগেনি। ফেরার সময় একেনবাবু ওখানে বসে থাকা অনেক সাধুদেরই দেখছিল, যেগুলো অনেকক্ষণ ধরেই তিনি ফটোও তুলে রাখেন। এদিকে বীরেশ্বরবাবুকে দেখানো হয় যে আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে এসেছে। রানী বিজয়ার একটা পেন্ডেন্ট পরের দিন এখানে আসার কথা, সেটারই অ্যাডভান্স টাকা দিতে এসেছিল তিনি এবং তখনই তার একটা পেন্ডেন্টের দিকে চোখ পড়ে, যেটা তার পছন্দ হয়ে যায়। পেন্ডেন্টের ভিতরে ক্যামেরাটা লাগানো থাকায় ওই ক্যামেরাটা ডিসকানেক্টেড হয়ে যায় এবং ওই পেন্ডেন্টটা কিনে নিয়ে চলে যান বীরেশ্বরবাবু। সেদিন বেনারসের ঘাটে ঘোরাফেরা করার সময় একেনবাবু লক্ষ্য করে এক ব্যক্তিকে, যে ছবি কেনা বেচা করছিল। আজ বাড়ি ফিরতেই বীরেশ্বরবাবু তাদের নিজের কালেকশন দেখায়, যেগুলো কোনো না কোনো রানী বা মহারানীর পরা লকেট। তবে বীরেশ্বরবাবু কিছুতেই মনে করে উঠতে পারছিলেন না যে আজ সে কি কোনো লকেট কিনেছে কিনা। তবে কাল তার একটা লকেট কেনার কথা আছে। সুবিমলকে কাল সেই লকেটটা নিয়ে আসার কথা বলেন বীরেশ্বরবাবু। বীরেশ্বরবাবু জানান রোলেক্স ঘড়িটা তিনি খুঁজে পাচ্ছেন না। একথা শুনে একেনবাবু বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বললে বীরেশ্বরবাবু বলে যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কি হবে, তাতে যদি নিজের কোনো লোককেই দেখা যায় চুরি করতে। একথা শুনে সকলেই চুপ হয়ে যায়।
পরের দিন সন্ধে আরতি দেখে ফেরার সময় একেনবাবুর চোখে পড়ে আবার সেই ব্যক্তিকে যে ছবি কেনা বেচা করছিল। এদিকে রাতের অন্ধকারে তাকে ছবি বিক্রি করতে দেখে সেই ছবিটা নিয়ে টেনে দৌড়ে পালিয়ে যায় একেনবাবু এবং সোজা চলে যায় এক পুলিশের কাছে। ওই ব্যক্তি তার পিছু করতে থাকে, তবে পুলিশের কাছে যেতেই সেও পালিয়ে যায়। একেনবাবুকে অফিসার আব্দুলের কাছে নিয়ে যাওয়া হলে একেনবাবু নিজের পরিচয় দেন। তাতে অফিসার আব্দুল খুবই খুশি হয়। একেনবাবু জানান যেই ছবিটা ওরা কেনা বেচা করেছিল সেই ছবিটা একেনবাবুর চেনা। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে একবার চুরি হয়েছিল, তবে বর্তমানে এই ছবিটা বারংবার হাত বদলে এখন যার কাছে এসেছে, অর্থাৎ যে এই ছবির মালিক, তাকে তিনি চেনেন এবং নিজের হাতেই এই ছবিটা তিনি তাকে গিফট করতে চান। একথা শুনে অফিসার আব্দুলও রাজি হয়ে যান। ঠিক তখনই সেখানে জুনিয়র সেই অফিসার আসে ডক্টর ত্রিবেদীর কাছ থেকে বিড়ালের সেই হাতের এক্স-রে রিপোর্টটা নিয়ে, যেটা একেনবাবুও দেখেন। অফিসার আব্দুল একেনবাবুকে বিড়াল সম্পর্কে সবটা খুলে বলেন। একেনবাবু বাড়িতে ফিরে বীরেশ্বর বাবুকে ছবিটা গিফট করে। আসলে এই ছবিটা একেনবাবু কখনো দেখেনি। এই ছবিটা দেয়ালের সেই ফাঁকা জায়গায় তিনি লাগিয়ে দেন, যেটা দেখে সকলেই খুবই অবাক হন। এদিকে ক্যামেরাটা ডিসকানেক্টেড হয়ে যাওয়ায় জুনিয়র অফিসার আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে আরেকবার যান এবং জানতে চান ওই পেন্ডেন্টটা কে কিনেছে। তবে সুখদেববাবু স্পষ্ট জানিয়ে দেন যে কাস্টমারের কোনো ডিটেলস তারা কাউকে দেন না। রাতে একেনবাবু সুবিমলের কাছে জানতে চায় যে এমন কাউকে চেনেন বা অতীতের এমন ঘটনা কিছু জানেন যেটাতে তার মনে হবে যে তার কাকু বীরেশ্বর বাবুকে কেউ বিশ্বাসঘাতকতা করছে। যেটা শুনে সুবিমল বলে এই ধরনের কোনো ঘটনার কথা সে জানে না এবং একটু হকচকিয়ে একেনবাবুকে এড়িয়ে সুবিমল সেখান থেকে চলে যায়। ওই জুনিয়র অফিসার আব্দুলকে ফোন করে জানায় যে ওই লকেটটা কে নিয়েছে সেটা সে জানতে পারেনি, তবে ওই লকেটটা যতক্ষণ ছিল ততক্ষণ ক্যামেরার ফুটেজ তার কাছে পেন ড্রাইভে রয়েছে, সেটা তাকে দিয়ে দেবে। তবে মৃত্যুরূপী বিড়াল তার জন্য রাস্তায় অপেক্ষা করছিল এবং সুযোগ বুঝে তাকে অ্যাক্সিডেন্ট করে তার কাছ থেকে সেই পেন ড্রাইভটা নিয়ে সে পালিয়ে যায়। পরের দিন অ্যান্টিক গ্যালারিতে সুবিমল যায় তার আঙ্কেলের বুকিং করা সেই পেন্ডেন্টটা আনতে। সুখদেববাবু তার কাছে জানতে চায় যে আগের দিনও তার আঙ্কেল একটা পেন্ডেন্ট নিয়ে গেছে, তবে সুবিমল সে সম্পর্কে কিছুই জানে না এবং সেখান থেকে সে চলে যায়। সুবিমল চলে যাওয়ার পরেই অ্যান্টিক গ্যালারির কর্মচারী রাধিকা টিভিতে সেই নিউজটা দেখতে পারে, যেখানে সেই জুনিয়র অফিসার মারা গেছে বলে নিউজ চলছিল, যেটা দেখে ওর খুব সন্দেহ হয় এবং ল্যাপটপে সে কিছু একটা সার্চ করছিল। ব্যাপারটা সুখদেব দেখে ফেলে এবং ল্যাপটপ খুলে সেও যাচাই করে নেয় যে রাধিকা কি দেখছিল। এদিকে রাধিকা কাজ শেষে ঘাটের কাছে কারোর সাথে দেখা করবে বলে দাঁড়িয়েছিল। অন্যদিকে বীরেশ্বরবাবু পান খাওয়ার জন্য দোকানে যায় এবং ফেরার পথে এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চাইলে তাকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে চলে যায়। এদিকে রাধিকাকে দেখানো হয় সে এক পুলিশের সাথে যোগাযোগ করেছে, তবে পুলিশের বদলে সেখানে বিলাল এসে গেছে এবং তাকে বলে যে ওপরে এক জায়গায় বসে কথা বলার জন্য। এরপরে দুজনে ওপরের দিকে উঠতেই বিলাল তার উপরে হামলা করে দেয় এবং দূর থেকে একেনবাবু তাকে দেখে ফেলে এবং বিলালকে ধরার জন্য দৌড়ায়, তবে বিলাল তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং একেনবাবু ফিরে এসে দেখেন রাধিকা ততক্ষণে মারা গেছে। সাথে সাথে একেনবাবু পুলিশে খবর দেয় এবং তারপরে তিনি জানতে পারেন যে রাধিকা আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে কাজ করত এবং সেই পুলিশে খবর দিয়েছিল সে তার কাছে কিছু ইনফরমেশন আছে যেটা সে পুলিশে জানাতে চায়, তবে তার আগেই সমস্তটা ঘটে যায়। এরপরে একেনবাবু বাড়িতে ফেরার সময় সমীরনের সাথে দেখা হয়ে যায় এবং সমীরন জানায় যে বীরেশ্বরবাবু খুবই অসুস্থ। সুবিমল বলে যে তার কাকুকে কেউ একটা তুলে নিয়ে গেছিল এবং তার পকেটে একটা চিরকুট রেখে দিয়েছে যে তিনি রিসেন্টলি যেই লকেটটি কিনেছেন সেটা যেন তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং তার জন্য নির্দিষ্ট একটা জায়গার কথাও তারা উল্লেখ করেছেন। বীরেশ্বরবাবু আর কোনো ঝামেলা বাড়াতে চান না, তাই ওই লকেটটা তাদের দিয়ে দেওয়ার কথা বলে। একেনবাবু বলে আমি নিজে দায়িত্ব নিয়েই ওই লকেটটা তাদের দিয়ে আসবো। ওই নির্দিষ্ট জায়গায় একেনবাবু লকেট নিয়ে পৌঁছে যায়, তবে বিলালও ছদ্মবেশে পৌঁছে যায় সেখানে। একেনবাবু অফিসার আব্দুলকেও ইনফর্ম করেছিল, সেও সেখানে ছিল। একেনবাবু ওই চিঠিতে লেখা জায়গা মতো লকেটটা রেখে দিয়ে এগোতেই তারা দেখে যে বিলাল এসে ওইটা নিয়ে চলে যাচ্ছে। তখনই তারা তার পিছু নেয় এবং বিলাল গুলি ছোড়ে, তবে বিলালের বাইক আরোহী আগের দিয়ে সেখানে প্রস্তুত থাকায় বিলাল একটু এগিয়ে যায় এবং পিছনেই ধাওয়া করতে শুরু করে একেনবাবু এবং অফিসার আব্দুল।
তবে অনেক দূর ধাওয়া করার পরে বিড়ালের বেশ কাছাকাছি তারা পৌঁছে গেছিল। তখনই বিড়াল রাস্তা ক্রস করার পরেই ওখানে অনেকগুলো ছোট বাচ্চা স্কুলের গাড়িতে উঠছিল, যার জন্য একেনবাবুদের দাঁড়িয়ে পড়তে হয় এবং বিড়াল তাদের হাতছাড়া হয়ে যায়। অফিসার আব্দুল একেনবাবুকে জানায় সেই জুনিয়র অফিসারের কথা, যে আইডিয়াল অ্যান্টিক গ্যালারির একটি লকেটে লাগিয়ে দিয়েছিল একটা ক্যামেরা, যার ফলে তার সমস্ত ইনফরমেশন তারা পেয়ে যাচ্ছিল। তবে ওই লকেটটা বিক্রি হয়ে যাওয়ায় তারা ডিসকানেক্ট হয়ে যায়, সেই ক্যামেরাটা আর কোনো ইনফরমেশনই তারা পায় না এবং ওই অফিসারও কিছুদিনের মধ্যেই মারা যায়। তার কাছে একটা পেন ড্রাইভও ছিল, যেটা অফিসার আব্দুলও খুঁজে পায়নি। অফিসার আব্দুলের ধারণা যে আইডিয়াল অ্যান্টিক গ্যালারির মালিক সুখদেবের সাথে বিলালের সম্পর্ক থাকলেও থাকতে পারে। একথা শুনে একেনবাবু সোজা চলে যায় আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে এবং তাদের কাছে জানতে চায় কোনো এক মহারানীর লকেট সম্পর্কে। তবে সেই লকেট এখানে অ্যাভেলেবেল না থাকায় একেনবাবু দুঃখ প্রকাশ করেন এবং সকলের সাথে হাত মেলাতে থাকেন, যেটা দেখে বাপিবাবু এবং প্রমথবাবু একটু অবাকই হন একেনবাবুর ওপর। তারপর তাকে প্রায় জোর করেই সেখান থেকে টেনে নিয়ে বাইরে চলে যান। এরপর একেনবাবু সমীরনের কাছেও যায় এবং তার সাথেও হাত মেলাতে শুরু করে। তবে তখনই তার নজর পড়ে তার আঁকা ছবি আচকা চিন্তনের ওপর এবং সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি সোজা চলে যায় সেই সাধু বাবার কাছে। তবে সাধু বাবা ছিল না ওখানে। রাতে যখন বাকি সবাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, তখন এক ব্যক্তি চুপি চুপি ঢুকে পড়ে বীরেশ্বর বাবুর বাড়িতে এবং সবার অলক্ষ্যে বীরেশ্বর বাবুকে ছুরির আঘাত করে মেরে ফেলে। কাজে মেয়ে রুবিনার চিৎকারে সবাই বীরেশ্বর বাবুর রুমের দিকে ছোটে। তবে ততক্ষণে আর কিছু করার ছিল না। একেনবাবু সুবিমলকে পাশের ঘরে নিয়ে গিয়ে ইন্টারোগেট করা শুরু করে। বলে এখনো যদি সব কথা সে পরিষ্কারভাবে খুলে না বলে তাহলে হয়তো সে বিপদে পড়তে পারে। কারণ একেনবাবু বুঝে গেছেন যে দামিনীর সাথে সুবিমলের একটা সম্পর্ক রয়েছে। আসলে সুবিমলের ঘরে তার বন্ধুদের সাথে তোলা পুরনো একটা ছবি রয়েছে, যেখানে পেছনের দিকে দামিনীর ছবিও একেনবাবুর নজর এড়ায়নি। সুবিমল বলে দামিনীকে সে কলেজ লাইফ থেকেই ভালোবাসতো। দামিনী নার্সিং ট্রেনিং নিয়েছিল এবং বীরেশ্বর বাবুর শরীর খারাপ হওয়াতে তার নার্সিংয়ের কাজ করার জন্য সুবিমলই দামিনীকে এ বাড়িতে নিয়ে আসে। তবে তার কাকা তার সাথে বিয়ে করতে চেয়েছিল। দামিনীর পরিবারের আর্থিক অবস্থা সেরকম নয়, তাই দামিনী যদি এখন বিয়ে না করতো তাহলে হয়তো ওকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হতো। সেই জন্য দামিনী তার কাকার সাথেই বিয়ে করে নিয়েছিল। একেনবাবু বলেন, আর আপনারা ভেবেছিলেন কাকা তো বেশি দিন বাঁচবে না, তাই কাকার মৃত্যুর পর আপনারা দুজনে আবার বিয়ে করে নেবেন এবং সব সম্পত্তি আপনাদের হয়ে যাবে। তখনই সেখানে দামিনী চলে আসলে একেনবাবু সুবিমলকে বাইরে যেতে বলেন এবং দামিনীকে জিজ্ঞাসা করেন যে সুবিমলের থেকে তিনি কিছু কথা শুনেছেন, সেগুলো কি ঠিক? দামিনী মাথা নেড়ে সায় দেয় এবং দামিনীর কাছে জানতে চায় তিনি কেন বীরেশ্বর বাবুকে বিয়ে করলেন। দামিনী জানায় যে তার কাছে আর কোনো উপায় ছিল না, তার বাবা না হলে অন্য কারোর সাথে তাকে বিয়ে দিয়ে দিত। তবে বীরেশ্বর বাবুর সাথে তার কন্টাক্ট হয়েছিল যে বীরেশ্বর বাবু কখনো তার কাছে আসতে পারবে না। জানতে চান যে সুবিমলের সাথে আপনার সম্পর্কের কথা কি বীরেশ্বর বাবু জেনে গেছিলেন? দামিনী জানায় যে বীরেশ্বর বাবু জানতে পেরেছিলেন, তবে তিনি তাকে কোনো রকম কটু কথা শোনাননি। তিনি দামিনীকে খুবই ভালোবাসতেন, তাই আর এসব কথা নিয়ে তিনি কারোর সাথে কোনো রকম আলোচনা পর্যন্ত করেননি। এরপর একেনবাবু কাজের মেয়ে রুবিনার কথা জানতে চায় যে রুবিনা এখানে কতদিন কাজ করছে। দামিনী জানায় তার বিয়ে করে আসার আগে থেকে রুবিনা এখানে কাজ করছে। এরপর একেনবাবু রুবিনার সাথে কথা বলে জানতে পারে রুবিনা মুর্শিদাবাদের মেয়ে, ওখানে কাজকর্ম ঠিকঠাক না থাকায় রুবিনা এত দূরে এসেছে কাজের আশায়। একেনবাবু রুবিনার কাছে জানতে চায় যে বীরেশ্বর বাবুর রোলেক্স ঘড়িটা কোথায়, সে কি জানে? রুবিনা বলে সে জানে। আসলে বীরেশ্বর বাবু অনেক কিছুই ভুলে যেতেন, তাই দামিনী দেবী তাকে বলেছিলেন যে বীরেশ্বর বাবু যেসব জিনিসগুলো ভুলে যাবে তার একটা ব্যাগ রেখে দিয়েছিলেন, সেই ব্যাগের মধ্যে যেন আমি সেগুলো গুছিয়ে তুলে রাখি। এরপর একেনবাবু রুবিনার কাছে জানতে চায় যে বীরেশ্বর বাবু একটা লকেট কিনে এনেছিল, সেটা কি দেখেছে রুবিনা? রুবিনা বলে হ্যাঁ, একটা লকেট তিনি ফেলে রেখেছিলেন আর সে ওই লকেটটা রেখে দিয়েছিল সেই ব্যাগটায় তুলে। একথা শুনে একেনবাবু সোজা ওই ব্যাগটা তল্লাশি করতে যায় এবং সেখান থেকেই বেরিয়ে আসে সেই লকেটটা যার মধ্যে ক্যামেরা লাগানো ছিল। আর এই লকেটটাই বীরেশ্বর বাবুর কাছে চেয়েছিল বিলাল। এই লকেটটা ফেরত পায়নি বলেই তাকে মেরে ফেলা হয়েছে। লকেটের পেছনে যে চিপটা লাগানো ছিল তার দ্বারা যে ভিডিওটা তারা দেখতে পায়, সেখানে দেখতে পায়
আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে সুখদেবের সাথে সাধু বেশে বিলাল দোকানে ঢুকছে। এটা দেখে একেনবাবুর সন্দেহ হলে একেনবাবু ঘাটের দিকে এগোয়। তবে ততক্ষণে সবাই হোলি খেলা শুরু করেছে। আজ মহাদেবের ভক্তরা ঘাটের চারপাশে ছাই উড়িয়ে হোলি খেলে। সেখানেই সেই তান্ত্রিক বাবার কাছে একেনবাবু যায় এবং হঠাৎ করেই তাকে অ্যারেস্ট করে। সেখানে তখন সমীরণও ছিল। হঠাৎ করে ওই তান্ত্রিক বাবা এক থালা ছাই ছুঁড়ে মারে একেনবাবুর দিকে আর ওখান থেকে পালানোর চেষ্টা করে। সমীরণও সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়। আসলে এই ছিল বিলাল। একেনবাবু একসময় বিলালকে ধাওয়া করতে করতে তাকে ধরেও ফেলে। তবে বিলালের গায়ে অসম্ভব জোর। একেনবাবুকে ঠেলে ফেলে বিলাল এগিয়ে যায় ঘাটের দিকে এবং বিলাল অপেক্ষা করতে থাকে ঘাটের সামনে আসা সেই বোটের দিকে, যারা বিলালকে ওখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে ঘাটের সামনেই জলের ভেতর থেকে উঠে আসে ত্রিশূল হাতে একেনবাবু, যাকে দেখে বিলালও খুবই ভয় পেয়ে যায় এবং উল্টো দিকে পালানোর চেষ্টা করলে তাকে অফিসার আব্দুলও ধরে ফেলে। আর তার পালানোর কোনোই উপায় থাকে না। সকলে মিলে তাকে অ্যারেস্ট করে ফেলে। একেনবাবু জানান ডক্টর ত্রিবেদীর কাছে বিলালের যে এক্সরে রিপোর্টটা ছিল সেটা ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে ওখানে বিলালের হাতে একটা এক্সট্রা আঙ্গুল দেখেছিলেন তিনি, অর্থাৎ বিলালের হাতে 6টা আঙ্গুল, যেটা দেখেছিলেন তিনি সেই সাধু বাবার হাতেও। এবং রাধিকাকে যখন বিলাল মেরে পালাচ্ছিল একেনবাবু তাকে ধরতে গেছিল, তখনও সে তার হাতে 6টা আঙ্গুল লক্ষ্য করেছে। তারপরেই অ্যান্টিক গ্যালারিতে গিয়ে তিনি সকলের সাথে হাত মিলিয়েছিলেন দেখার জন্য যে কার হাতে 6টা আঙ্গুল আছে, তবে কারোর হাতে তিনি 6টা আঙ্গুল লক্ষ্য করেননি। অন্যদিকে দেখানো হয় জুনিয়র অফিসারেরা গিয়ে আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে রেড করে এবং একটা গুপ্ত দরজার ভেতর দিয়ে তারা ঢুকে দেখতে পায় যে ওখানেই অবাধে চলছিল নকল নোটের ব্যবসা এবং সুখদেবকেও তারা অ্যারেস্ট করে। একেনবাবু অফিসার আব্দুলকে বলে এখনো ব্লাস্টিংয়ের চিন্তাটা মাথা থেকে সরছে না। তখনই অফিসার আব্দুল বলে বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে তারা রেড করেছে। তখনই এক কেমিক্যাল ফ্যাক্টরি থেকে অনেক লিকুইড তারা বাজেয়াপ্ত করেছে, যেগুলোর কোনো অথরিটি তাদের ছিল না। আসলে বিলালের প্ল্যান ছিল যেই হোলিতেই বেনারসে ব্লাস্টিং করবে, যেটা সে আর করতে পারেনি। একেনবাবু সকলকে বলে যে এই সমীরণ টাকা নিয়ে বিলালের থেকে তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে সাহায্য করছিল। আসলে সকলের চোখের সামনে সে আজকা চিন্তার নামে ছবিটা রাখত এবং বিলালের কাছে গিয়ে তার আজকের ইনফরমেশনগুলো তার ছবির মাধ্যমে সকলের চোখের সামনে কোড অনুসারে তুলে রাখত, যেটা সকলের চোখের সামনে থাকলেও কেউ তাকে সন্দেহ করতো না। আসলে এখনকার গ্যাংয়ের যে সকল মেম্বার সকলকে ঠিক চিনতে পারে না। তারা একটা কোড নিয়েই কাজ করতে শুরু করে। ওই কোড অনুযায়ী সমীরণ একটা ছবি আঁকতো এবং চোখের সামনে কোডগুলো সাজিয়ে রাখতো, যাতে ওদের দলের লোকেরা ছবি দেখে যখন খুশি ওই কোডটা জানতে পারে। একেনবাবু সমীরণের আঁকা আজকের আজকা চিন্তনের একটা ছবি নিয়ে আসতে বলে এবং বোঝায় যে এই সিঁড়িগুলো এক একটা দাগ এবং যতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে তাদের মাথাগুলো এক একটা ডট ডট। এইভাবে বিভিন্ন রকম সূত্র সে দিয়ে দিত এবং ওই দলের মানুষেরা যখন খুশি তার গ্যালারিতে গিয়ে ওই ডটগুলো দেখে তাদের সংকেত বুঝে যেত। এরপরে দেখানো হয় একেনবাবুকে সুবিমল নিয়ে এসেছে তার এক বন্ধুর বাড়িতে। এই বাড়িতে বংশ পরম্পরায় যে ওস্তাদিরা থাকে তারা নিশানার ম্যাজিক দেখায় এবং এই বাড়ির শেষ বংশধর যে এখনো এই ম্যাজিকটা পারে সে সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে খুবই ঘাবড়ে যায় একেনবাবু। তিনি একেনবাবুকে ওইখানে দাঁড়িয়ে থাকতে বলেন চুপটি করে এবং নিশানা ছুটতে শুরু করেন। আর এখানেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, যাতে এই ধরনের নতুন নতুন আরও ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমাদের বন্ধুদের মধ্যে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই তাদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।